সাথে সাথে 24 ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী, আমি খাদানিক এবং আমি নাস্তিক। এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে? না। কাজে মানুষের, শুনেন, মানুষের মধ্যে ধরেন ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে। আর এখন তো কারো আপনার জালিম সরকার না, আমরা বাক স্বাধীনতায় কথায় কথায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করবো না, কারো অত্যাচার হবে না, কথা বলার জন্য এখন পর্যন্ত কোনো রকম খারাপ ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকারের আমলে। ফলে মানুষ আপনার যার যা ইচ্ছা মতো বলছে, এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন। তো এটা আবার পজিটিভ দিকও আছে, সবাই কনসার্ন হয়ে সবাই অনেক ধরনের উদ্যোগ প্রকাশ করছে। হ্যাঁ, সেটা ঠিক। আপনাকে আমি একটা জিনিস বলি, এই যে বলা হচ্ছে একটা মিনিট, হ্যাঁ, 152 জনের মধ্যে 108 জন শিবির, হুম, এই প্রচারণার কোনো প্রমাণ আছে? একটা কথা আপনাকে বলি, যেমন আপনি দেখবেন ফেসবুকে কেউ কেউ বলা শুরু করেছে যে জাফর ইকবাল সাহেব তো ঠিকই বলেছিল, এটা তো আসলে হুম, জামাত শিবিরের আন্দোলন, এটাও আমি দেখেছি। আচ্ছা ভাই, এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে তাদের মধ্যে 50% হচ্ছে বিএনপির লোক, ঠিক আছে? হুম, আর আজকে আমি একটা টক শো দেখছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া, যে ছেলেটা আপনার পুরো ঘটনা বর্ণনা হুম, করলো, তার মা ছিল পাশে। আমি কিন্তু আন্দোলনকালে আমি তাকে চিনতাম না, আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে। হুম। একটা মা তার ছেলে টর্চার হচ্ছে, তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি। এই যে ওই ভিডিও, ওই ছেলেটার বর্ণনা পড়লাম, এখন সে কি জামাতের লিডারের ছেলে? আজকে আপনি মুগ্ধর স্ট্যাটাসের কথাটা মনে করেন, জি, মুগ্ধ জি। যে স্ট্যাটাস দিয়েছে, তো হঠাৎ করে আপনি যা ইচ্ছা তো বললে হবে না, আপনাকে প্রমাণ দেখান জিনিসটা। ওকে বলতে আমি বলতে যেটুকু জানি আপনাকে আমার বলি, মনে হয় খালেদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, খালেদ একটা জিনিস, জি, জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি, এই জালিম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্রলীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল, এমনকি তাদেরও কারো কারো পার্টিসিপেশন ছিল। বিপুল সংখ্যক না, ছাত্র দলের নেতার সংশ্লিষ্টতা ছিল, না, তার মানে শিবিরদের আমি চিনতাম না, তাদেরও থাকতে পারে। বাম দলের সংশ্লিষ্টতা ছিল, সাধারণ মানুষের সংশ্লিষ্টতা ছিল, তারা তো বাংলাদেশের মানুষের অংশ, সবার অংশগ্রহণ ছিল। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনার কথা থেকেই আসলে গুরুত্বপূর্ণ কথাগুলি ক্লু পাওয়া যায়। আপনি জি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন বা তাদের চিফ প্রসিকিউটরের কথা বলেছেন, প্রফেসর আসিফ নজরুল। আমি একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই যে সেই আইন আপনারা সংশোধন করছেন, সেই জায়গায় আপনি যাকে চিফ প্রসিকিউটর আপনারা যাকে নিয়োগ দিলেন, সেই আইনজীবী তাজুল ইসলাম, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী ছিলেন। তিনি, তার কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে, তাকে আবার আপনি দেয়ালের এই পাশে নিয়ে আসলে এরকম কোন উদাহরণ কি আছে? মানে মানে ওয়াজ ইট এ মাস্ট? মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ চিফ প্রসিকিউটর করতে হবে? আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন, বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে প্রো আওয়ামী লীগ, এটা তো সত্যি কথা। রাইট। এখন আপনার কি ধারণা তারা এই আদালতে আইনজীবী হতে রাজি হবে যে এই আদালতে আওয়ামী লীগের নেতাদের বিচার হবে? আপনার কি ধারণা তারা রাজি হবে? আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের দক্ষতা আসিফ ভাই, নিয়ে বড় একটা অংশ তো বিএনপির আইনজীবীরাও আছেন যারা খুব আনন্দ নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে। তাই আপনার ধারণা না? জি, আমার ধারণা। আমি আপনাকে নাম খালেদ, দিতে পারি, আমি আপনাকে নাম খালেদ, দিতে পারি 100 খালেদ, জনের। আপনাকে একটা কথা বলি খালেদ। জি, আচ্ছা ঠিক আছে, আমাদের এই আদালতে তো আরো কিছু আইনজীবী নিয়োগের বিধান আছে। জি, আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম, আপনি বিএনপির দক্ষ কোনো আইনজীবীকে একটু এনে দেন ভাই, এখানে জি, আমি দিব। মানে গুরুত্বপূর্ণ আ- উপস্থিত হওয়ার আছে। আরেকটা কথা আপনাকে বলি, হুম, তাজুল তো এখানে আইনজীবী, তাজুল তো বিচারক না। তা আপনারা যখন যুদ্ধাপরাধের আদালতে যখন বিচার হচ্ছিল, তখন যারা এই জামাতি নেতাদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন, তারা তো সবাই আওয়ামী লীগের পলিটিক্সের সাথে ইনভলভ ছিল, আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল, তারা আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল, আপনার মনে আছে? তো তখন আপনার বিচারে কোনো সমস্যা হয়নি, আমরা বিচারে অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন তুলেছি, কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলিনি। আমরা আইনজীবী, আইনজীবী তো হুম, সরাসরি ভাবেই প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে, এবং আমরা তো এই স্কোপটা রেখেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীকে নিয়োগ করেন, যেটা গত হুম। সরকার করে নাই। আপনারা বেস্ট আইনজীবী নিয়োগ করেন, আমরা তো বিচারক আর জামাত থেকে নিয়োগ করছি না, আমরা তো বিচারক আর বিএনপি থেকে নিয়োগ করছি না। আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে মানে কি বলবো, এখন ভাই সবকিছুর পর বাংলাদেশে মানুষ দেখবে নিয়োগ করার পর বলবো উনি এটার সাথে এই ছিল, না, না, উনি এটার সাথে এই ছিল। আমরা না, চেষ্টা করব এইটা আপনি ঠিকই বিচারক বলছেন, পদে আসবেন এইটা আপনি তাদের ঠিকই বলছেন, কিন্তু প্রতি যেন আওয়ামী মানুষের লীগের, আস্থা থাকে। কিন্তু আওয়ামী লীগের যেসব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে, আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না। সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে, আপনি নিজেও এটি বলছিলেন। তো আপনার সরকার কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন? আমি নিজে জি, দেখেছি, আপনিও আপনিও দুঃখ প্রকাশ করেছেন যে এরকম তো হওয়ার কথা না এটা জি, কখনো। জি, আমি আপনাকে এরকম উদ্ধৃত তো অনেক করতে চাই, কমে গেছে না, আপনি আপনি দেখেন আপনাকে এটা উদ্ধৃত অনেক করতে কমে চাই, গেছে। আপনি উপদেষ্টা হয়েও বলেছেন যে মানে মানে এরকম
কোনোভাবেই আপনি এটা আশা করেন না, মানে মানে জি। আপনি এবং একদম। আপনি কি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটার প্রকোপ অনেক কমে গেছে, আদালত প্রাঙ্গণে হামলা, আদালত প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারাটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আপনি প্রথম দিকের তুলনায় দেখেন, আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিকের কথা, সকাল 7টার সময় করেছি, আরো কিছু কিছু টেকনিক আছে, এটা বলতে চাই না, বললে মানুষ ওইটার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে। প্রফেসর এখন আসিফ নজরুল, আপনি এই আমরা একটু জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয় চলে আসতে চাই। আমি মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আপনাকে আমি জানিয়ে রাখতে চাই 30,000-এর বেশি দর্শক আমাদের সাথে লাইভ দেখছেন, এবং আরো অনেক দর্শক নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন। আমি সেজন্য জাতির জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করে রাখতে চাই। এর আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম পপুলার বিষয় এটি, যে ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 32% মনে করছেন যে এটি সঠিক, শতকরা 68% মনে করছেন এটি সঠিক না। 40,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। প্রফেসর আসিফ নজরুল, আমি সরাসরি এই সংবিধান সংস্কার নিয়ে আসি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল আহ আচ্ছা আহ খালেদ, আপনাকে একটা অনুরোধ করি, জি নিয়োগ নিয়ে প্রশ্ন করছেন যেহেতু, আপনাকে একটা জিনিস ক্ল্যারিফাই করি, এটা আমাকে কেউ কেউ জানতে চায়, আমি বলেছি আমি খালেদের সাথে প্রোগ্রামে বলবো যে আমি কিভাবে নিয়োগ দিচ্ছি, আমি কি আমার জি ঘনিষ্ঠ লোককে নিয়োগ দিচ্ছি কিনা। ভাই আমাকে এটা একটু বলতে দেন। এই যে জি আপনাকে তাজুলের কথা বললাম, জামিল জি সাহেবের কথা বললাম, উনারা ঘনিষ্ঠ তো দূরের কথা, হুম উনাদের সাথে জীবনে কোনোদিন, আমার তাজুলের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হয়েছিল, ওই অনেক দূর থেকে দেখা। জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই, হুম উনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই। বাংলা একাডেমিতে যে আজম আছে, আজমের সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে 5 মিনিটও কথা বলি নাই। আফসানার সাথে জীবনে কোনোদিন 5 মিনিটও কথা বলি নাই। আপনাকে আমি ক্লিয়ার করি জিনিসটা, আমি হুম দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, অসংখ্য মানুষের সাথে কথা বলেছি। এমনকি এই যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে, আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিচ্ছি। ক্লিয়ারেন্স মানে হচ্ছে উনার তো এই আন্দোলনটা করেছেন, তাদের সাথে, এই যে আপনাকে অন রেকর্ড বললাম, তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার সম্মতি নিয়ে করা হচ্ছে। আমি আমার ব্যক্তিগত বিবেচনায় একটা নিয়োগও দেই নাই, আমি অসংখ্য মানুষের সাথে কনসাল্ট করেছি, দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, কাজটা করতে কিন্তু পারবেন কিনা সেটা কিন্তু আমার ছিল কিন্তু একটা। আর আসিফ, সেকেন্ড কথা, কিন্তু কিন্তু আসিফ, সেকেন্ড কথা খালেদ, সেকেন্ড জি কথা, সেকেন্ড কথা, সেকেন্ড প্লিজ কথা। আমাকে একটা কথা বলতে জি দেন। জি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, আর লক্ষ্য রেখেছি গত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা ছিল, যারা তাদের বেনিফিশিয়ারি ছিল, যারা এই জুলাই অগাস্ট আমার ছাত্র হত্যার সময় যারা আমাদের বিপক্ষে ভূমিকা রেখেছিল, কোনোভাবেই তারা যতই যোগ্য কোনোভাবেই তাদের কথা বিবেচনায় রাখি নাই, এবং তারপরে কনসাল্ট করেছি। এই হচ্ছে আমার প্রক্রিয়া। আসিফ ভাই, কেন জানি আপনার কথা শুনে আমার একটু শেখ হাসিনার কথা মনে পড়তেছে। শেখ হাসিনা সেম ওয়েতে একটু বলতো যে না, আর জি। সবাইকে নিয়োগ দিব, শুধু বিএনপির বা তারেক রহমানের লোক নিয়োগ দিব না, জামাতের লোক নিয়োগ দিব না। এখন একটা লোক, ধরা যাক আপনি 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 জায়েদ খানের বিরুদ্ধে আপনি মামলা করতেছেন। এখন জায়েদ খান এই সরকারের ইয়া ছিল। তো এটা কিরকম, মানে কি কারো খালেদ, কি আওয়ামী লীগের সাপোর্ট থাকতে পারবে না? আমি আপনি সাপোর্ট করি নাই বলে খালেদ, আমরা, ওরা খালেদ, সাপোর্ট করতে পারবে না? আওয়ামী লীগের বিরুদ্ধে কি গণহত্যা হয়েছিল? আওয়ামী লীগের কি লোকজনকে 2 সপ্তাহের মধ্যে 1,000 লোককে মেরে ফেলা হয়েছিল, 4,000 লোককে অন্ধ করা হয়েছিল, 20,000 লোককে গুলি করা হয়েছিল, হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল আওয়ামী লীগের লোককে? এখন এই সমস্ত কাজ যারা করেছে, যারা এগুলিকে জাস্টিফাই করেছে, যারা এটার পক্ষে দাঁড়িয়েছে, তাদেরকে এই ছাত্র জনতার আচ্ছা বিপ্লবের পর তাদেরকে আমি নিয়োগ দিব? আমি আচ্ছা প্রেক্ষিতটা তো চেঞ্জ হয়েছে না। আচ্ছা ঠিক আছে, নিয়োগ দিয়েন না। আমি 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 সংবিধান সংস্কার কমিশন নিয়ে আসি। প্রফেসর আসিফ নজরুল, 32,000-এর বেশি মানুষ আমাদেরকে দেখছেন। আম, সংবিধান সংস্কার কমিশনের ইন্টারেস্টিংলি প্রথমে এটা প্রদান করা হয়েছিল ডক্টর শাহদিন মালিককে। কিন্তু ডক্টর শাহদিন মালিকের সাক্ষাৎকার পরে আমি এবং ডক্টর শাহদিন মালিককে যতদিন ধরে চিনি, মনে হয়েছিল যে তিনি আসলে সংবিধানটাকে সংস্কার করতে চান। বাট তার আসলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান থাকা হলো না। সংবিধানের সংস্কার কমিশনের প্রধান করা হলো আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজকে, যিনি আবার সংবিধানটা নতুন করে লিখতে চান। আমাদের প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল, নতুন করে সংবিধান রচনার ম্যান্ডেট কি আপনাদের রয়েছে কিনা? সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো, যার ফলে অনেকে ওই যে বলছেন, এখন আপনার মতো সাংবাদিক আপনার হিসাব করতে হয় যে আমি অমুককে ডাকলে পাবলিক আমাকে গালি দিবে কিনা, কি বলবে কিনা, কিংবা না, আমি কেয়ার করি না পাবলিকের গালি, আমি কেয়ার করি না নূর, পাবলিকের গালি আপনি কেয়ার করেন, আপনি খেয়াল করেন বলতে গিয়ে নূর, নূর পাবলিকের গালি আমি কেয়ার করি না, আপনি খেয়াল করে দেখেন 50টা জায়গা থেকে 50টা মামলা হবে এই আওয়ামী লীগের বানানো একটা ল দেয়া 50টা জায়গা থেকে। তো এই হ্যারাসমেন্টটা, বাংলাদেশে আমার অপারেশন আছে, আমি আমেরিকায় রেজিস্টার্ড হইতে পারি, বাংলাদেশে আমার অপারেশন আছে, সেখানে আমার রেজিস্টার্ড হইতে হবে। তো সেগুলো আমি কেন এই হ্যারাসমেন্টটা নিব? না, এটা এখন সেরকম এখন হয়তো কিনা এটা তো আমরা জানি না, আপনিও জানেন না, কারণ এখন তো আর ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা যেহেতু তুলেছেন, যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্টভাবে, তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম। কিছু ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে, আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে,
যে আপনাকে মামলার আসামি করা হবে, না হলে টাকা দিতে হবে আমাদেরকে 2 কোটি 5 কোটি। তো এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে, এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মনমতো সাজিয়েছে। তাদের যাদেরকে মনে হয়েছে ও মক্কে মক্কে মামলায় দিলে পয়সাপাতি উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে, সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে। এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে, আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তখন তারা পরিষ্কারভাবেই বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি, কে কোথা থেকে মামলা করছে, কার বিরুদ্ধে কি মামলা করছে, আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না। আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা ঘেরাও করা হচ্ছে, আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কাজেই গ্রেপ্তার করলে যাচাই বাছাই করেই গ্রেপ্তার করা হবে। তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আর কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে 64 জেলা আপনি কথা বললেই মামলা হবে, এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ আপনার অনেক অপোজিশন লেভেলেও আপনার অ্যাকসেপ্টেন্সি আছে, ধরেন এর আগে যারা গভর্নমেন্ট ছিল তাদের লেভেলেও নূর, আমার কথাই হইতেছে না নূর, নূর আমার কথাই হইতেছে না নূর। আমি বলি এটা পার্সোনাল, সেটা তো আমরা দেখেছি নূর, পার্সোনাল ঘটনাকে কেন্দ্র করে তো মানুষকে জাস্টিফাই করার সুযোগ নাই যে সে একটা অন্যায় করে ফেলছে, যা সে ফেসিবাদের দোষর হয়ে যাচ্ছে। এই যে আপনার একটা ট্যাগিং প্রবণতা, এটা এখনো আছে, এটা খুব দুঃখজনক। নূর, আমার কথাই হচ্ছে না। যাই হোক, আমি বলতেছিলাম যে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। আমি একটু অধ্যাপক, সেখান থেকে ঠিক করতে, এই রাষ্ট্র কাঠামোকে ঠিক করতে একটু সময়ের প্রয়োজন, যার ফলে 3 মাসের মধ্যে সরকারের খুব বড় কোনো সাফল্য কিংবা সরকারের সফলতার মূল্যায়ন করাটা একটু ডিফিকাল্ট। তবে তারপরেও আমি মনে করি যে এই সরকার, আপনি নিশ্চয়ই জানেন, মনে হয় না যে বাংলাদেশের গত 53 বছরে এই সরকারের মতো এইভাবে কেউ আপনার সর্বদলীয় সমর্থন পেয়েছে। একটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে বাম, ডান, জামাত, বিএনপি, গণ অধিকার সমস্ত রাজনৈতিক দল, মানে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সরকারকে সমর্থন করেছে। কিন্তু এটা ঠিক যে সেখানে আমি মনে করি যে 3 মাসে জনপ্রত্যাশা পূরণে সরকার অনেকখানি ব্যর্থ। জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার সামনে আগাতে পারছে না, যার ফলাফল হচ্ছে আপনি কিন্তু জনাব নূর, মানে ভোট ছাড়া, মানে নির্বাচন ছাড়া জন আকাঙ্ক্ষা বোঝার কি কোনো কায়দা আছে? মানে আপনি এটা ঠিকই বলেছেন যে অনেক ধরনের জায়গা থেকে, নানা ধরনের বিপরীতার্থিক জায়গা থেকে এই সরকার সমর্থন পেয়েছে বটে, কিন্তু সরকার যারা পরিচালনা করছেন তারা জন আকাঙ্ক্ষা কি করে বুঝবেন? মানে তাদের তো জন আকাঙ্ক্ষা বোঝার কোনো উপায় তো তাদের মধ্যে নাই। তার ফলে আমরা যেটা দেখছি, যখন এই সরকারের যেইটা মনে হচ্ছে তারা সেইভাবেই আসলে কাজ করতে করছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন। মানে তাদের যখন যেটা মনে হচ্ছে, সেটা ভালো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি প্রশ্ন তুলছি না, আমি প্রশ্ন তুলছি হচ্ছে যে জন আকাঙ্ক্ষা বোঝার কোনো ক্ষমতা এই সরকারের রয়েছে কিনা, বা এই সরকার যারা পরিচালনা করছে তারা রয়েছে কিনা। হ্যাঁ, প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে বোধহয় কিছু মানুষের কনভারসেশনের শব্দ আসছে। এটা আমাদের টেকনিক্যাল, আমি বলি প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে মানে শব্দ আসছে, কারণ হচ্ছে যে আমি আপনি সেই শব্দ শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে যে কারণ হচ্ছে যে আমাদের প্রফেসর নিত্রা উনি এইমাত্র এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার মাইক আসলে টেস্ট করা হচ্ছে। মানে লাইভ অনুষ্ঠানে আসলে মাইক টেস্ট করতে হয়, একটু সময় লাগে, কিন্তু প্রফেসর নিত্রা একটু পরে এসেছেন। আমরা আমাদের আরেকজন আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, বিশেষ করে আমরা এই জনাব নুরুল নূর, আমি যেটা বলছিলাম 2018 সালে, জনাব নূর, আমি যেটা বলছিলাম যে আপনি বলছেন যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা বোঝার কোনো উপায় সরকার আছে কিনা? জি, রাইট। না, এখন নির্বাচন, এটা ঠিক যে নির্বাচন জনগণের মত প্রকাশের কিংবা রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের জনপ্রিয়তা যাচাইয়ের একটা মাধ্যম, কিন্তু এখন এই সরকারকে তো আর নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করতে হবে না, বা সেই সুযোগটা নাই, কারণ ওনারা তো একটা সংকটকালীন সময় দায়িত্ব নিয়েছে দেশকে একটা সঠিক ট্র্যাকে তোলার জন্য। তো এখন মানুষের যে প্রত্যাশাটা ছিল যে আপনার ধরেন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সকলে মিলে ছাত্ররা একটা গণ অভ্যুত্থান ঘটালো এবং একেবারেই পয়েন্ট অফ নো রিটার্ন থেকে আন্দোলন করেছি। যেমন আমি 18 জুলাই দিবাগত রাত 19 জুলাই গ্রেপ্তার হয়েছি, বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে। সরকার যদি আজকে না পরিবর্তন হতো, আমাদের কিন্তু নির্ঘাত অন্তত 2-4 বছর
জেলে থাকা লাগতো। এবং এই ঘটনায় 5ই আগস্টের পূর্বে যত মামলা হয়েছে সমস্ত মামলায় কিন্তু আমাদেরকে আদালতের বারান্দায় বারান্দায় হাজিরা দিতে দৌড়াতে হতো। তো আমাদের একটা প্রত্যাশা ছিল, এবং আমি মনে করি আমরা যেহেতু রাজনৈতিক দল, ধরেন আমার একটা রাইজিং দল, আমি একটা দলের প্রতিনিধিত্ব করি, আমাদের কর্মী সমর্থক সংখ্যা কম হতে পারে, আবার বিএনপি একটা বড় রাজনৈতিক দল, জামাত কিংবা অন্যান্য বামপন্থী রাজনৈতিক দল একটা বড় রাজনৈতিক দল। তো এই রাজনৈতিক দলগুলোর বা নেতা কর্মী এবং সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল যে জাতীয় সংকট থেকে উত্তরণে সরকার আন্দোলনকারী অংশীজনদের নিয়ে, এবং যারা গত 15 বছরে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, অবস্থান নিয়েছে, তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করবে বা জাতীয় ঐক্যমতের সরকার করবে, যেই সরকারের মাধ্যমে রাষ্ট্রের যে আমরা এই যে কাঠামোগত পরিবর্তনের কথা বলছি, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাওয়া, সেই দিকে সরকার হাঁটবেন। প্রথমে সরকার গঠনে সরকার মানুষকে হতাশ করেছে, যে কিছু একেবারেই আন্দোলনের অংশীজনদের আমি মনে করি যে বাদ দিয়ে শুধুমাত্র একটা অংশ অর্থাৎ ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে আর তাদের মন মতো করে সরকারের কাঠামোটা বা সরকারটা গঠন করেছে। সেখানে মানুষের একটা বড় ধরনের হতাশা বা ধাক্কা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, সরকারের 3 মাসের কর্মকাণ্ডে আমরা দোদুল্যমান অবস্থা লক্ষ্য করেছি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের ধীরতা আমরা লক্ষ্য করি নাই। জনাব নূর, আমাদের সাথে অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা যুক্ত হয়েছেন। আমরা সামিনা লুৎফা নিত্রাকে স্বাগত জানাই। পাশাপাশি একটি জিনিস আপনার কাছ থেকে একটু জেনে রাখি, আমরা যাব আবার কাছে, যে আপনার